হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেট নাম্বার 3। এর আগে আমি 1 এবং 2 দুটো সেট করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো সেট নাম্বার 3। দেখো একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন। সঠিক উত্তরটি হবে অপশন ডি, ধ্রুব তারা পর্যবেক্ষণের মাধ্যমে। পরের প্রশ্ন 2 দাগ, কোন গ্রহের অভিকর্ষজ বল সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি, বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের অভিকর্ষজ বল সবচেয়ে বেশি, মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি। পরের প্রশ্ন দেখো 3 দাগ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা। সঠিক উত্তরটি হবে অপশন সি, 42 কিলোমিটার বেশি। পরের প্রশ্ন দেখো 4 দাগ, সূর্যোদয়ের আগের সময়কে বলে। সঠিক উত্তরটি হবে অপশন বি, উষা। এর সঙ্গে মনে রাখবে সূর্যাস্তের আগের সময়কে বলা হয় কি? গোধূলি। আর সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় উষা। পরের প্রশ্ন দেখো 5 দাগ, 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন। সঠিক উত্তরটি হবে অপশন সি, ম্যাগেলান। ফার্দিনান্দ ম্যাগেলান 1519 খ্রিস্টাব্দে পর্তুগিজ ভূপর্যটক ছিলেন। তিনি জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো। সঠিক উত্তরটি হবে অপশন ডি, কন্যাকুমারিকা। এখানে কি বলছে? মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, যার জন্য উত্তর হলো কন্যাকুমারিকা। যদি বলতো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, তাহলে হতো ইন্দিরা পয়েন্ট, আর উত্তরতম বিন্দু হতো ইন্দিরা কল, এবং পূর্বতম বিন্দু হলো কিবুথি। এই কিবিথু কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। আর যদি পশ্চিমতম বলে তাহলে হবে গুজরাটের কুহারমতি। ঠিক আছে, আমি সবগুলো বলে দিলাম। এরপর দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 দাগে বলেছে 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল। সঠিক উত্তরটি হবে ভাষা। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম রাজ্য হলো ড্যাশ। উত্তর হবে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য, আর ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। পরের প্রশ্ন দেখো 3 দাগ, কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। উত্তর হবে কেটু বা গডউইন অস্টিন। দেখো গডউইন বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, গ ড এইখানে হচ্ছে হুস্যুকার হবে, আর রস্যইকারটা পরে হবে। এটা একটু ঠিক করে নিও, তাহলে আমি ঠিক করে দিচ্ছি। এই বানানটা হবে, ঠিক আছে? এই বানানটা একটু ভুল আছে। পরের প্রশ্ন দেখো 4 দাগ, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে ড্যাশ বলে। উত্তর হবে দুন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুন পরীক্ষায় থাকবে। পরের প্রশ্ন দেখো, 3 দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে ড্যাশ বলে। উত্তর হবে উপদ্বীপ বলে। এরপর দেখো 3 দাগে বলেছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, ভারতের 2টি রাজ্যের নাম লেখো যার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। আমি পশ্চিমবঙ্গ, রাজস্থান, অসম লিখেছি। তোমরা মনে রাখবে ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। পশ্চিমবঙ্গ, রাজস্থান, অসম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম। ঠিক আছে, তাদের মধ্যে 2টো নাম তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন 2 দাগ, গিরিপথ কাকে বলে? দেখো আমি লিখে দিয়েছি তোমাদের বই থেকেই। 2টি পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে বলা হয় গিরিপথ। আর উদাহরণ দিতে বলেছে, উদাহরণ বানিহাল গিরিপথ, জজিলা গিরিপথ, নাথুলা গিরিপথ তোমাদের বইয়ে রয়েছে। পরের প্রশ্ন দেখো 3 দাগ, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার 2টি কারণ লেখো। এটা আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি, চলো।
দেখো উত্তর, হিমালয় পার্বত্য অঞ্চলে অসমতল হওয়ার যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলক কম। এরই সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 4 দাগ, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে বলেছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। দেখো, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য তোমাদের বইয়ে তেমন ভালোভাবে দেওয়া নেই, আমি এখানে সুন্দর করে দিয়েছি। দেখো, নক্ষত্র আর গ্রহ, নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ আছে, গ্রহদের নিজস্ব আলো ও তাপ নেই, এরা নক্ষত্রদের আলোয় আলোকিত হয়। তারপরে দেখো, নক্ষত্রগুলি বয়সে প্রাচীন আর গ্রহগুলি বয়সে নক্ষত্রদের তুলনায় নবীন। 3 নম্বর দেখো, নক্ষত্ররা আকাশে মিটমিট করে জ্বলে আর গ্রহদের আলো স্থির থাকে। 4 নম্বর, নক্ষত্র হলো জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড আর গ্রহগুলি কঠিন ঘন বস্তু। এইভাবে পার্থক্যটা প্রত্যেকেই খাতায় টুকে নাও। পরের প্রশ্ন দেখো 3 দাগ, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো, তোমাদের টেক্সট বইয়ের 20 নম্বর পেজে রয়েছে অক্ষরেখা। অক্ষরেখাগুলো ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্য ছোট হতে থাকে। সব অক্ষরেখায় পূর্ণবৃত্ত। পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি দক্ষিণ। আমি একটু শর্ট করে বলে দেই, তোমরা একটু খাতায় টুকে রাখো। 1 নম্বর পয়েন্ট লেখো অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। 2 নম্বর পয়েন্ট লেখো অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। 3 নম্বর পয়েন্ট লেখো অক্ষরেখাগুলি মেরুর দিকে ক্রমশ ছোট হতে থাকে। এই 3টা পয়েন্ট লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? প্রত্যেকটাই আমি তোমাদের টেক্সট বই থেকেই দেখিয়ে দেব। দেখো উত্তর, ভারত নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। এর সাথে মনে রাখবে, ভারতের দীর্ঘতম নদীর নাম কিন্তু গঙ্গা, আর গঙ্গার দৈর্ঘ্য কত? 2500 কিলোমিটার। এটাও পরীক্ষায় আসতে পারে। এরপর দেখো 5 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে বলছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। দেখো, সিন্ধু নদের গতিপথ, তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলির সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে মিশে গেছে। তারপর দেখো, এখানে সিন্ধু নদী সম্পর্কে দেওয়া আছে, এক নজরে অবশ্যই এটা পড়বে, তার কারণ এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসবে। কোথায় কোন শহর গড়ে উঠেছে, কোন নদীর তীরে, তারপর দৈর্ঘ্য কত, উপনদীগুলোর নাম কি কি, এখান থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন 2 দেখ, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ করে যে কোনো একটি বিভাগের সম্পর্কে বর্ণনা করো। দেখো, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়? 5টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে উত্তরের নদীগঠিত সমভূমি, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরু অঞ্চল, 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এদের মধ্যে তোমরা যে কোনো একটি বিষয় সম্পর্কে আলোচনা করবে। এমনকি তোমরা 2 নম্বর পয়েন্ট উত্তরের নদীগঠিত সমভূমি সম্পর্কে আলোচনা করতে পারো। দেখো, উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত, যার উচ্চতা কত? 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলির মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদ নদী। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাকর, পলি বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করেছে। এই নদীগঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে থাকে। এইটুকু লিখে দেবে, কেমন? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বর্ণনা বা বিবরণ দাও। দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে আমরা চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি, তার মানে অভিজ্ঞতাটা আমাদের বলেছে।
এখন আমরা চাঁদে, এখানে বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না, তাই আমাদের স্পেস স্যুটে বাতাস ভরা আছে। এখানে নিজেদের এত হালকা লাগে যে অনায়াসে বড় বড় খাল খন্দ লাফিয়ে পার হওয়া যায়, অথবা এক লাফে উঠে যাওয়া যায় উঁচু টিলায়। চাঁদ পৃথিবীর তুলনায় হালকা। এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, কেমন? আমি আর পড়ছি না। তাহলে আজ রইলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।